হচ্ছে যেটা এই চ্যাপ্টারের নাম হচ্ছে তোর সিস্টেম মডেলিং। তো সিস্টেম মডেলিং বলতে কি বোঝাচ্ছে, এই যে মানে তোর যেগুলা আমি যা যা করব, একটা জিনিসের যা যা ফিচার্স থাকবে বা ওই সিস্টেমটা কি কি করবে, এই জিনিসগুলোকে হচ্ছে একটা ডায়াগ্রাম বা হচ্ছে একটা ওই যে মডেল আকারে প্রকাশ করার জন্য। আর এখানে বলা হয় হচ্ছে যে বেসড অন টাইপ ইন ইউনিফাইড মডেলিং জিনিসটাগুলো আমরা করব যে এইগুলোকে বলা হয় এমএল ডায়াগ্রাম, ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ। সো এখানে হচ্ছে ডিফারেন্ট মডেল থাকে, যেটা হচ্ছে তোর চারটা পার্সপেক্টিভ বলা আছে এখানে। এক্সটার্নাল পার্সপেক্টিভ, তারপর হচ্ছে ইন্টারঅ্যাকশন পার্সপেক্টিভ, স্ট্রাকচারাল পার্সপেক্টিভ এন্ড বিহেভিয়ারাল। এক্সটার্নাল বুঝতেছো যে মডেল কনটেক্সট অর এনভায়রনমেন্ট অফ দ্য সিস্টেম, মানে হচ্ছে তোর একটা যদি সিস্টেম থাকে ও তার আশেপাশের সিস্টেমের সাথে কেমনে কাজ করবে, এই জিনিসটা একটা জিনিস আছে। তারপরে হচ্ছে তোর ইন্টারাকশন, এখানে বলতে হচ্ছে মানে ওই যে তোর সিস্টেম এবং এনভায়রনমেন্টের মধ্যে যে ইন্টারাকশন এটা। আর হচ্ছে স্ট্রাকচারাল, তার এখানে বলা হয়েছে মডেল অফ দ্য অর্গানাইজেশন অফ দ্য সিস্টেম, মানে হচ্ছে তোর একটা সিস্টেমের অর্গানাইজেশনটাই কেমন হবে। আর বিহেভ মানে ওই সিস্টেমটা হচ্ছে কেমনে বিহেভ করে, বুঝছস? তো এখানে হচ্ছে চারটা মডেলের কথা বলা আছে। একটা হচ্ছে তোর কনটেক্সট মডেল, ইন্টারাকশন মডেলস, স্ট্রাকচারাল মডেলস এন্ড বিহেভিয়ার মডেলস, ঠিক আছে? আর এই যে এখানে হচ্ছে ইউনিফাইড মডেল, তোর হচ্ছে পাঁচটা ডায়াগ্রাম আছে, এই যে যেমন অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, অ্যাক্টিভিটিস ইনভলভ, তারপর হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম, সিকোয়েন্স ডায়াগ্রাম, ক্লাস ডায়াগ্রাম আর স্টেট ডায়াগ্রাম। এগুলো আস্তে আস্তে সামনে গেলে বুঝবো। আচ্ছা তাই এখন হচ্ছে কনটেক্সট মডেল। সো কনটেক্সট মডেলের মধ্যে মেইনলি পরে হচ্ছে তোর প্রথমটা এই যে, না সরি, কনটেক্সট ডায়াগ্রাম টোটালি আলাদা, ঠিক আছে? তো কনটেক্সট মডেল কিছুই না, তোর হচ্ছে একটা সিস্টেমের সাথে বাকি যে সাব সিস্টেম গুলা কানেক্টেড। যেমন হচ্ছে এক্সাম্পলটা খেয়াল কর, যে মেইন কেয়ার সিস্টেম, এটা হচ্ছে তোর মেইন একটা সিস্টেম, ঠিক আছে? বুঝতেছস? তো এই সিস্টেমটাকে চালানোর জন্য আর কি কি সিস্টেম দরকার, যেমন হচ্ছে পেশেন্ট রেকর্ড সিস্টেম, অ্যাডমিশন সিস্টেম, প্রেসক্রিপশন সিস্টেম, অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম, এইচসি স্টাডি সিস্টেম। হ্যাঁ মানে সাব সিস্টেম গুলো, তো এই সিস্টেমটাকে চালানোর জন্য যে যে সাব সিস্টেম দরকার সেগুলো হচ্ছে জাস্ট কনটেক্সট মডেল থাকবে। আর কনটেক্সট মডেল হচ্ছে কোনো কিছু ডিটেলস লেখা থাকে না। দেখ এখন দেখ এটিএম এরটা দেখ, এটা যদি একটু জুম করি, এই যে এটা একটু জুম করলে দেখবি যে এটিএম এ যেটা থাকে এটিএম সিস্টেম প্রসেস। আর এখানে হচ্ছে তোর মানে কি ডাটা আদান প্রদান হয় এটা লেখা থাকে। যেমন দেখ এটিএম এ কি আছে, কার্ড রিডার। কার্ড রিডার কি দিচ্ছে, এই যে কমান্ডস এন্ড ডাটা। দেখছোস এই যে একটা তীর চিহ্ন দিছে, মানে হচ্ছে আরেকটা তীর চিহ্ন, এখানে বোঝাচ্ছে কার্ড রিডার এটিএম সিস্টেম প্রসেস সাথে কমান্ডস এন্ড ডাটা আদান প্রদান করতে পারবে। তারপর আছে দেখ কন্ট্রোল সিস্টেম, মানে কমান্ডস এন্ড ডাটা। তারপর হচ্ছে প্রিন্ট আউট ডিসপেন্সার, ক্যাশ ডিসপেন্সার। এগুলো হচ্ছে টোটালি তোর নিজের উপর। যে ম্যাম খালি এই যে কোশ্চেন খেয়াল করে, এখানে বলছে হচ্ছে কনটেক্সট ডায়াগ্রাম অটোমেটেড টেলার মেশিনের। এখন তোর এই জায়গায় কি কি লাগবে এগুলো সব হচ্ছে সব নিজের মতো করে। আর এখানে দেখ, হ্যাঁ সাব সিস্টেম গুলোই থাকবে, এটাই হচ্ছে জাস্ট ডায়াগ্রাম। মানে এখানে তোর কোনো কিছু ডিটেইলি ডিসক্রাইব করা লাগবে না, তুই জাস্ট বলবি যে এই সিস্টেম আছে আর কি কি। আর এই যে তীরটা খেয়াল রাখবে, এই যে ডাবল ওয়ে বা হচ্ছে এই যে দুইভাবে দেওয়া, মানে হচ্ছে কার্ড রিডার এই সিস্টেমকেও দিতে পারবে, আবার এই সিস্টেম থেকে কার্ড রিড নিতে পারে। বাট এই যে কিবোর্ডের ক্ষেত্রে খেয়াল কর, কিবোর্ডে কিন্তু ওয়ান ওয়ে আছে, দেখছোস? মানে কিবোর্ড খালি ডাটা ইনপুট দিতে পারবে, কোনো কিছু কিবোর্ডে আসবে না। হ্যাঁ এটা ওই যে অ্যাকাউন্ট ডাটাবেস না, তোর অত কিছু এখানে চিন্তাই করা লাগবে না তোর। মানে ডাটাবেস মানে ডিলেট হবে কিনা না হবে কোনো কিছু চিন্তা করা লাগবে না। তোর জাস্ট চিন্তা করবি যে কি কি সাব সিস্টেম আছে, বুঝছস? মানে এই কনটেক্সট মডেল একেবারে ইজি, তোর যা সাব সিস্টেম থাকবে সবকিছু লিখবি। এবার আয় হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। অ্যাক্টিভিটি ডায়াগ্রাম করেছে তুই যে এই একটা সিস্টেম বললি না যে কার্ড রিডার, এখন এই কার্ড রিডারটা তোর কিভাবে কাজ করবে এই জিনিসটাই তোর বলাইতে হবে অ্যাক্টিভিটি ডায়াগ্রামে। এই যে দেখ এখানে লেখা আছে কনটেক্সট মডেল সিম্পলি শো দ্য আদার সিস্টেম ইন দ্য এনভায়রনমেন্ট, নট হাউ দ্য সিস্টেম বিং ডেভেলপ ইন ইউর এনভায়রনমেন্ট। বুঝছস? মানে হচ্ছে কনটেক্সট মডেল বলতেছে যে কি সিস্টেম আছে, বাট কেমনে ডেভেলপ করা হয়েছে এটা তোর কনটেক্সট মডেল বলে না। এই জিনিসটাই বলা হচ্ছে এই যে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। এই যে দেখ depict how different action are connected and how a system moves from one state to another. বুঝছো জিনিসটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম কি করবে? হ্যালো? হ্যাঁ কেমনে করছে দেখ, এখন অ্যাক্টিভিটি ডায়াগ্রামে কিছু নোটেশন আছে। এই যে এই জিনিসটা হচ্ছে গার্ড। গার্ড মানে হচ্ছে আগাইলে বুঝবি যে একটা অ্যাকশন থেকে মাল্টিপল অ্যাকশনে যাচ্ছে।
ফর্ক ফর্ক মানে হচ্ছে তুই মনে কর একটা কাজ করতেছস, ওই কাজ থেকে তুই মাল্টিপল কনকারেন্ট কাজ করবি, এই জিনিসটা হচ্ছে ফর্ক, বুঝছস? মনে কর এই যে কিছুটা ওই যে ইয়ার মতো। না গিটহাব না, গিটহাবের ফর্ক তো আলাদা। ধরতে পারো ফর্ক মানে তো আমি ওই রিপোর্ট ফর্ক করে ওখানে কাজ করতে পারি, মানে এরা একটা কাজ থেকে মাল্টিপল কাজে যাবে। এটা হচ্ছে জয়েন, জয়েন হচ্ছে মাল্টিপল কনকারেন্ট কাজ জয়েন হবে, আর এটা হচ্ছে মার্জ। জয়েন আর মার্জের মধ্যে ডিফারেন্ট হচ্ছে তোর মার্জ হচ্ছে ডিফারেন্ট দুইটা কাজ হচ্ছে, ওই দুইটা কাজ একসাথে হলে মার্জ। বাট জয়েন হচ্ছে কনকারেন্ট দুইটা কাজ হচ্ছে, বুঝছস? এটা হচ্ছে জয়েন। আর টাইম ইভেন্ট, টাইম এর মানে হচ্ছে তোর কোনো ইভেন্ট যদি টাইম নেয়, মনে করে যে এটিএম মেশিনের ক্ষেত্রে তুই টাকা তোলার পরে যখন তুই পিন এন্ট্রি দিবি, তোর একটা টাইম তো লাগবে তাই না? টাইম না লাগলে তো হবে না, মানে টাইম দিতে হবে তো তাই না? তারপর হচ্ছে কন্ট্রোল ফ্লো, কন্ট্রোল ফ্লো মানে হচ্ছে কোন দিক থেকে কোন দিকে যাবে। আর এই যেমন রাখবি ইনিশিয়াল স্টেট, মানে প্রত্যেকটা প্রোগ্রাম এখানে শুরু হয়, ফাইনাল স্টেট এখানে গিয়ে শেষ হবে। ডিসিশন মোড মানে এটা হচ্ছে ওই যে ইয়েস অর নো, একটা ডিসিশন মেড করব। আর সুইম লেন, সুইম লেন হচ্ছে তুই বেসিক্যালি কাজগুলোকে ভাগ করবে, এটা সামনে দেখবো। আর অ্যাক্টিভিটি স্টেট মানে হচ্ছে তুই কোন কাজ করবি, ঠিক আছে? এই যে এগুলো এখানে লেখা আছে। হ্যাঁ প্রত্যেকটা নোটেশন নিয়ে লেখা আছে। ভাই নেট এত স্লো। দেখ এই যে এগুলো এখানে লেখা আছে, এগুলো পড়লে বুঝবি। এখন হচ্ছে একটা এক্সাম্পল দেখে তাহলে বোঝা যাবে, দেখ এই যে সুইম লেন্স সব লেখা আছে। আচ্ছা এই এক্সাম্পলটা খেয়াল কর। তো এটা হচ্ছে বেসিক্যালি একটা হচ্ছে এই যে ইনভলন্টারি ডিটেনশন। সো এখানে তোর কি হচ্ছে এই যে প্রথমে এই জায়গায় খেয়াল কর যে, দাঁড়া একটু ওয়েট কর। এই যে তোর এখান থেকে দেখ স্টার্ট স্টেট, প্রত্যেক জিনিসটা এখান থেকে শুরু হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে কনফার্ম ডিটেনশন, ডিসিশন, ডিসিশনটা নিল, নেওয়ার পরে হচ্ছে দেখ আমার এই জায়গায় হচ্ছে দুইটা ভাগ হয়েছে না, কনকারেন্ট কাজ হবে। দুইটা কনকারেন্ট কাজ কি হচ্ছে, একটা হচ্ছে রেকর্ড ডিটেনশন ডিসিশন নিবে, আর একটা হচ্ছে ইনফর্ম পেশেন্ট রাইট, ঠিক আছে? দেখ এই জায়গায় কি হয়েছে, ফর্ক হয়েছে না? কারণ দুইটা কাজই হচ্ছে আমার একসাথে হবে, ঠিক আছে? তারপরে দেখ এই জায়গায় হচ্ছে একটা জয়েন হয়েছে, তারপরে জয়েন হয়ে এখানে একটা ডিসিশন নিচ্ছে, দেখ এই যে ডেঞ্জারাস। যদি ডেঞ্জারাস হয় তাহলে কি হবে, ফাইন্ড আ সিকিউর প্লেস, ঠিক আছে? বুঝছো এই যে ফাইন্ড আ সিকিউর প্লেস। আর যদি নট ডেঞ্জারাস হয় অ্যাডমিট টু হসপিটাল, দেখ, ঠিক আছে? আবার এখান থেকে দেখ দুইটা ভাগে ভাগ হয়েছে, যে ট্রান্সফার টু পুলিশ স্টেশন, ট্রান্সফার টু সিকিউর হসপিটাল। তারপরে এখানে এসে দেখে যে এখানে হচ্ছে জয়েন আবার ফর্ক হয়েছে, এই যে তিনটা কাজ একসাথে জয়েন হয়ে, সরি তিনটা কাজ, সরি এখানে ফর্ক হয়েছে, এই যে দেখ এই যে ফর্ক হয়েছে, এই যে এগুলা কিন্তু কনকারেন্ট কাজ ছিল, মাল্টিপল কাজ একসাথে হয়ে আবার মাল্টিপল কাজে গেছে। আবার এই জায়গায় জয়েন্ট হয়েছে, দেখছোস? এই জায়গায় হচ্ছে ইয়া হয়েছে। So, এই জিনিসগুলো বেসিক্যালি তোর মানে নিজের বুঝেই করা লাগবে যে কেমনে হচ্ছে। যেমন একটা এটিএম এরটা খেয়াল কর। দেখ এই যে প্রথমে কি হইলো, এই যে এখানে কাস্টমার, এগুলো হচ্ছে সুইম লেনে ভাগ করা হয়েছে, মানে কোন জায়গায় কোন কাজগুলো হবে। এটা হচ্ছে কাস্টমার, এই কাস্টমার এন্ডে এই কাজগুলো হচ্ছে, মানে এই যে এই কলামের মধ্যে যে যে কাজ আছে না, সব কাস্টমার করতেছে। এই কলামের মধ্যে যা যা কাজ আছে সব এটিএম বুথ করতেছে, আর এই কলামে যা যা কাজ আছে সব হচ্ছে ব্যাংক করতেছে। এই জিনিসটা হচ্ছে সুইম লেন, এই যে এই কলাম দিয়ে এই যে আমরা সুইম লেন করছি এগুলোকে। এখন দেখ তোর প্রথমে কি হইলো, সবগুলো স্টার্ট হবে একটা সলিড ব্লক থেকে, এই যে স্টার্ট সেশন। তারপরে কি হবে, কাস্টমারের কাছে পিন রিকোয়েস্ট করবে না? তারপরে হচ্ছে তুই এন্টার পিন করবি। এন্টার পিন করে এখানে দুইটা জিনিস হতে পারে, তুই পিন ভুলে গেছিস, আবার না হলে হচ্ছে এই যে একটা তুই পিন ভুলছস আর একটা তুই পিন ভুলস নাই। তুই যদি পিন না ভুলস তাহলে হচ্ছে এটা স্টার্ট সেশনে যাবে, ঠিক আছে? মানে তোর আবার রিসেট পিন বা ওই কাজ করতে হবে, এত ডিটেলস যাওয়ার দরকার নাই। দেখ তারপরে কি হবে, এন্টার পিন করলে না ভুললে কি হবে, পিনটা প্রসেস হবে না?
এই যে প্রসেস হচ্ছে মেশিনে, তারপরে কি হবে দেখ, এখান দিয়ে দুইটা ডিসিশন হচ্ছে। একটা হচ্ছে কারেক্ট পিন, এটা কিন্তু ডিসিশনের সিম্বল। এই যে একটা হচ্ছে কারেক্ট পিন, কারেক্ট পিন হলে কি হবে, তোর ব্যাংকে গিয়ে কার্ডটা ওটা অথরাইজ করবে, তাই না? আর যদি পিন রং হয় তাহলে আবার কি বলবে, আবার এটিএম মেশিন বলবে হচ্ছে আবার রিকোয়েস্ট পিন। বুঝতেছস? এটা মনে করে হচ্ছে আমরা যে ডিএফএ এনএফএ পড়ছিলাম, মনে আছে? এই কিছুটা এরকমই। তারপর দেখ অথরাইজ হইলো, অথরাইজ হওয়ার পর কি হবে, রিসে অ্যামাউন্ট টু উইথড্র, উইথড্র করার পর তুই কি এটা এন্টার অ্যামাউন্ট দিবি না? তারপর হচ্ছে প্রসেসিং অ্যামাউন্ট। দেখ প্রসেসিং অ্যামাউন্ট আবার এখানে কি, যদি হচ্ছে তোর ওই পরিমাণ টাকা না থাকে, এই যে রং অ্যামাউন্ট, রং অ্যামাউন্ট হলে কি আবার রিকোয়েস্ট করবে, তাই তো? আর যদি কারেক্ট অ্যামাউন্ট হয় তাহলে কি হবে, এই যে অথরাইজ উইথড্রল, মানে হচ্ছে তোর এখন উইথড্র করতে দিবে। তারপরে প্রসেস করে তারপরে গেট ক্যাশ, তারপরে হচ্ছে দেখ এন্ড হয়ে গেছে। বুঝছস তো এই পুরো ওয়ার্ক ফ্লোটা? আচ্ছা, এটা বুঝলে এখন হচ্ছে একটা কমপ্লেক্স আছে, যেটা হচ্ছে এই যে এইভাবে হচ্ছে কোশ্চেনটা দেওয়া থাকবে। সো এখানে ক্লাসও করতে দিছিল। সো এখানে জিনিসটা দেখ, এখানে বুঝলে এটা বুঝলে তো পারবি। এই যে তোর শুরু হচ্ছে কোথা থেকে, এই পয়েন্টে শুরু হচ্ছে। শুরু হওয়ার পর এই যে এখানে আসলো, এখানে আসার পর ওনার কাছে দুইটা অপশন ছিল। এখানে বলা ছিল যে হয় আমি ব্রাউজ করব বা সার্চ করব, ঠিক আছে? দেখ এই যে এখান দিয়ে এসে দুইটা ভাগ হয়েছে, ব্রাউজ অর সার্চ, ঠিক আছে? এখন আমরা একটা করে আগে দেখ, সার্চ করার পর সার্চ আইটেম, এই যে সার্চ আইটেম, তুই সার্চ আইটেমে দুইটা জিনিস অপশন পসিবল না? একটা হচ্ছে তুই আইটেমটা পাইছস, মানে তুই যে সার্চ করছস ওই আইটেমটা পাইছিস, আর এটা হচ্ছে পাস নাই। না পাইলে কি হবে, আবার হচ্ছে ও প্রথমে এই যে এই জায়গায় চলে যাবে। আর পাইলে কি হবে, পাইলে হচ্ছে ও ভিউ আইটেম করতে পারবে, ঠিক আছে? আবার দেখ ব্রাউজ আইটেমের ক্ষেত্রেও তো ভিউ আইটেম করতে পারবে। তো এই জায়গায় কি হচ্ছে, জিনিসগুলো হচ্ছে মার্জ হচ্ছে, তাই না? হুম। দেখ তুই আইটেমটা ভিউ করলে এখন এখানে এসে আবার দুইটা জিনিস হতে পারে, তুই এক আইটেমটাতে ইন্টারেস্টেড, আবার নট ইন্টারেস্টেড। নট ইন্টারেস্টেড এর কি হবে, এই যে এই দুইটাই অ্যাকচুয়ালি নট ইন্টারেস্টেড। তুই হচ্ছে হয় সার্চে যাবি, নাহলে হচ্ছে আবার ব্রাউজ আইটেমে যাবি, তাই না? যদি তুই ইন্টারেস্টেড না হস, ঠিক আছে? আর তুই ইন্টারেস্টেড হলে কি করবি, তুই অ্যাড টু শপিং কার্ট করবি, ঠিক আছে? এই যে এই পর্যন্ত বুঝছস তো ওয়ার্কফ্লোটা কেমনে আগাইছে? এবার দেখ অ্যাড টু শপিং কার্ট করলি, তুই এখন এখান থেকে দুইটা জিনিস করতে পারবি। এই যে ভিউ কার্ট করতে পারবি, এই যে ভিউ কার্ট, তারপরে ভিউ শপিং কার্ট। তারপর হচ্ছে এখানে দেখ এই জায়গায় আসলো, এই জায়গায় এসে তুই যদি আপডেট করতে চাস, তুই শপিং কার্টটা এখানে আপডেট করতে পারবি, আপডেট করে আবার এখানে চলে যেতে পারবি, ঠিক আছে? আর এখন একটা জিনিস খেয়াল করে, এই যে এই লাইন থেকে একটা এই যে বি কলাম দিয়ে ওরা হচ্ছে এখানে চলে গেছে। এই জিনিসটা কেন করা হয়েছে, কারণ হচ্ছে তুই এই ভিউ কার্ট থেকে যে কোনো সময় হচ্ছে বের হইতে পারবি, বের হয়ে আবার হচ্ছে তুই এই যে ব্রাউজ আইটেমে যাইতে পারবি। মানে এই জায়গায় তুই তো ভিউ কার্টে যাচ্ছস, তুই তো এখান থেকে হচ্ছে মানে এই যে অ্যাড টু শপিং কার্ট করলি, তুই ওই যে যদি ফুড পান্ডা অর্ডার দেস, তুই কি করস, অ্যাড টু শপিং কার্ট, তারপরে তোর কি কার্টটা ভিউ করা কি নেসেসারি? তুই এটা ভিউ নাও করতে পারস, ভিউ না করে তুই কোন জায়গায় যেতে পারিস, আবার ওই শুরুতে যেতে পারিস, তাই না? আবার দেখ তুই যদি মোর শপিং করতে চাস, এই যে এই জায়গায়, এই জায়গাটা বুঝতেছ, এই যে ভিউ কার্ট, তুই কার্ড ভিউ করলি, তারপর হচ্ছে দেখ আপডেট করতে চাইলে আপডেটে যাবি, না হলে হচ্ছে সিতে চলে যাবি, এই যে সিতে গিয়ে হচ্ছে চেক আউট। আর এই যে এই জিনিসটা বললাম, মানে এই যে এরকম একটা যে কাজ কাটা, এটা দিয়ে বোঝা হচ্ছে স্পেশাল টাস্ক আর কি। হুম। দেখ সিতে চলে গেলি, সিতে যাই কিন্তু চেক আউট করলে, ঠিক আছে? আর এখন থেকে এই জিনিসটা কি বুঝাইছে, এখানে একটা কন্ডিশন লেখা ছিল যে ইউ ক্যান ভিজিট দ্য কার্ট এট এনি টাইম। তো তোর এই জায়গায় যে এখানে অনেক ঘিজিমিজি হয়ে গেছে, আমি যদি এই যে এখানে দেখাই যে তোর এই এই পোর্শনটুকু হচ্ছে ভিউ কার্টের। দেখ এখন এখান থেকে আসছে বলছে এই যে শপিং কার্ট ক্যান বি চেক এনি টাইম, চেক শপিং কার্ট। তুই মানে এটা তামিমুল, হ্যাঁ, একটা কথা বলি দোস্ত, এ কেন ডিরেক্ট ভিউ শপিং কার্টে যায় নাই, একটা অ্যারো কেন আবার এখানে আবার মাঝখানে আরেকটা ডায়মন্ড দিয়ে তারপরে ওখান থেকে আবার ভিউ শপিং কার্টে গেছে? আমরা এ থেকে ডিরেক্ট একটা অ্যারো দিয়ে দিতে পারতাম না ভিউ শপিং কার্টে? আমার মনে হয় যে এগুলা দেখ সবগুলা স্টেটের আগে একটা করে ডায়মন্ড চিহ্ন দেওয়া আছে। মানে ওই যে যেখানে যেখানে তোর বের ও, করছে মানে। অ্যাক্টিভিটি তোর যেখানে মার্জ হয়ে যায় ওখানে? হ্যাঁ হ্যাঁ, ওখানে দিছে দেখ সবগুলাই যে
ও এই মানে জায়গায় অ্যাক্টিভিটি মার্জ হয়ে গেলেই তারপরে তো ডায়মন্ড। হ্যাঁ, একটা মার্জের সিম্বল তো এটাই, যেমন এখানে একটা মার্জ হইছে, এখানে একটা মার্জ হইছে, এই জায়গায় মার্জ হচ্ছে, কারণ এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি একসাথে হয়েছে না। তো এটা একটা হ্যাঁ, অ্যাক্টিভিটি, এটা একটা অ্যাক্টিভিটি, ওইটা এটার জন্য মনে হয় মার্জ করার জন্য বুঝাইছে এখানে, বুঝছো? বুঝছি। আচ্ছা, না না, ডায়মন্ড ডিসিশন মানে ডায়মন্ড ডিসিশন, বাট এই যে অনেকগুলো অ্যাক্টিভিটি যদি একসাথে আসে তখন সেটা মার্জ বোঝায়, এই যে একবারে শুরুতে চলে যায়, এই যে ডিসিশন ঠিক আছে, এই ডিসিশন মোড, বাট এই যে মার্জের সিম্বল ডায়মন্ড থাকে, এই যে অনেকগুলা। ডিসিশনে একটাই অ্যারো হ্যাঁ, ডিসিশন আর একটা যেমন মার্জিং এই জায়গায়। অনেকগুলা। হ্যাঁ, মার্জে এমনি মনে রাখছে তুই মার্জে কোনো কন্ডিশন দেওয়া নাই, দেখ এই যে এই জায়গায় ভিউ কার্ড কোনো কন্ডিশন দেওয়া নাই, বাট এখানে দেখ এই যে ফাউন্ড নট ফাউন্ড একটা কন্ডিশন দেওয়া আছে না থার্ড ব্র্যাকেটের মধ্যে, এই জিনিসটা হচ্ছে মার্জ, সরি, ডিসিশন। ফাউন্ড নট ফাউন্ড এটা কিন্তু মার্জ না, এটা একটা ডিসিশন। বাট এই যে এখানে এসে দেখি যে তিনটা কাজ বা এই যে চারটা কাজ একসাথে হচ্ছে, এই যে এ থেকে হুম। একটা কাজ হচ্ছে, উপর থেকে একটা, এটা হচ্ছে মার্জ। এখানে কোনো কোনো কন্ডিশন নাই। আবার এটা কিন্তু আবার ডিসিশন, দেখ এই যে ডান উইথ শপিং, আপডেট নিডেড, এটা এখানে একটা ডিসিশন নেওয়া লাগতেছে না, হ্যাঁ, এটা হচ্ছে ডিসিশন, বুঝছোস? বুঝছি। মানে যেখানে ডিসিশন নিবি সেখানে হচ্ছে তোর এই যে একটা করে দেওয়া লাগবে, এই যে কন্ডিশন থার্ড ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন লেখা লাগে, এই যে থার্ড ব্র্যাকেট, এটা কিন্তু কন্ডিশন। সো ডায়াগ্রাম গুলো কেমনে কাজ করে এটা বুঝছো, চাই হোক। আই মিন এটা টোটালি হচ্ছে তোর এক্সামের উপর, তোর উপর, তোর এমনি একটা সিনারিও বলবে, তারপরে তোর এটার উপর ডিপেন্ড করে এমনি একটা ডায়াগ্রাম আঁকতে হবে, বুঝছোস? আচ্ছা, তুলে হচ্ছে সামনে আগাই যাই। এখন আয় হচ্ছে ইন্টারাকশন মডেল। ইন্টারাকশন মডেলের আন্ডারে দুইটা ডায়াগ্রাম করে, একটা হচ্ছে ইউজ কেস মডেলিং আর একটা হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রাম। ইউজ কেস কিছুই না, ইউজ কেস হচ্ছে তোর কতগুলা স্টেক হোল্ডার আছে এবং ওই স্টেক হোল্ডার গুলো হচ্ছে কি কি কাজ করতে পারবে, ঠিক আছে, এটা হচ্ছে ইউজ কেস বলা হয়। আর সিকোয়েন্স ডায়াগ্রাম হচ্ছে ওই যে স্টেক হোল্ডারটা, মনে কর আমি বললাম হচ্ছে আমি অ্যাজ এ কাস্টমার আমি হচ্ছে কোন একটা জায়গায় বুকিং দিতে পারবো, সিকোয়েন্স ডায়াগ্রাম হচ্ছে ওই বুকিংটা দেওয়ার জন্য আমার কি কি ইন্টারাকশন করতে হবে, মানে কোন কোন কম্পোনেন্ট দিয়ে যাইতে হবে। যেমন আমি যদি লগ ইন করতে চাই, আমাকে প্রথমে কি করতে হবে, একটা ব্রাউজারে গিয়ে হচ্ছে ওপেন করতে হবে, দেন আমার হচ্ছে আইডি পাসওয়ার্ড দিতে হবে, তারপর লগ ইন করা। এই যে কাজের সিকোয়েন্সটা, এটা হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রাম দিয়ে বুঝে, এটা সামনে দেখানো আছে। আর ইউজ কেস কি, ইউজ কেস আমি সিম্পলি বলতেছি যে ইউজার ক্যান লগ ইন, ঠিক আছে, এটাই হচ্ছে ইউজ কেস। আচ্ছা, প্রথমে ইউজ কেস দেখ, এই যে এখানে হচ্ছে নোটেশনস গুলো আছে হচ্ছে অ্যাক্টর, অ্যাক্টর হচ্ছে বেসিক্যালি স্টেক হোল্ডার গুলা। আর ইউজ কেস হচ্ছে তোর যেগুলা ইউজ কেস থাকবে ওইটা হচ্ছে তোর কোথায়, মানে ওর ভিতরে লিখবি, ঠিক আছে। এই দেখ একটা এক্সাম্পল দেওয়া আছে, বলছে মেডিকেল রিসেপশনিস্ট, মেডিকেল রিসেপশনিস্ট, এই যে আমি হচ্ছে এই যে ওর দিয়ে দেখাইছি একটা মানে হিউম্যান স্টিকম্যান দিয়ে দেখাইছি, এই যে মেডিকেল রিসেপশনিস্ট। আর ও কি কি করতে পারবে এই সবগুলো হচ্ছে আমি দিয়ে দেখাইছি, এই যে ওভাল শেপ দিয়ে দেখাইছি। দেখ এই যে পেশেন্ট রেজিস্টার, পেশেন্ট আনরেজিস্টার, পেশেন্ট ভিউ, পেশেন্ট ইনফো, ট্রান্সফার ডাটা, কন্ট্যাক্ট পেশেন্ট। ইউজ কেস ডায়াগ্রামটা বুঝছোস? দেখ এই মেডিকেল রিসেপশন কি কি করতে পারবে, এই জিনিসগুলো হচ্ছে ইউজ কেস, আর কিছুই না, বুঝছোস? হ্যালো, দেখ এই যে এখন একটা সিম্পল দেওয়া আছে যে অনলাইন স্টোর, এই দেখ ভিজিটর, ভিজিটর কি কি করতে পারবে, অর্ডার প্লেস করতে পারবে, ক্যান্সেল অর্ডার করতে পারবে, ম্যানেজ অর্ডার। আর এখানে একটা খেয়াল করবে এই দাগগুলা কিন্তু হচ্ছে কোনো তীর নাই, আবার ভুলে তীর চিহ্ন দিস না, এখানে হচ্ছে তীর থাকবে না। তো প্লেস অর্ডার, ক্যান্সেল অর্ডার, ম্যানেজ অর্ডার। আর অ্যাডমিন কি কি করতে পারবে, দেখ অ্যাডমিন ক্যান্সেল অর্ডার করতে পারবে, ম্যানেজ অর্ডার করতে পারবে। এটা করা যায় যে একজন ভিজিটর মাল্টিপল কাজ করতে পারবে, আবার সেম কাজও মাল্টিপল মিলে করতে পারবে। দেখ এই যে প্লেস অর্ডার দুইজনই করতে পারতেছে, আবার ক্যান্সেল অর্ডার দুইজনই করতে পারতেছে, ম্যানেজ অর্ডার ভিজিটরও করতে পারবে, অ্যাডমিনও করতে পারবে। বাট অ্যাডমিন আর কি করতে পারবে, চেঞ্জ অর্ডার, আপডেট প্রোডাক্ট, ঠিক আছে, বুঝছো জিনিসটা? আচ্ছা, এখন আর হচ্ছে ইউজ কেস মডেলিং এর প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে দেওয়া লাগে, তোর কি বলে ওর নাম, একটা টেবিল থাকে, যে আমি যে বললাম যে এই ইউজ কেসটা,
এটার জন্য একটা টেবিল দেয়া থাকে যেটা হচ্ছে তোর প্রত্যেকটা জিনিসের ডেসক্রিপশন বলা হয়, যেমন অ্যাক্টরস এখানে কে কে থাকবে, মেডিকেল রিসেপশনিস্ট এন্ড পেশেন্ট রেকর্ড সিস্টেম, এই যে এটার ক্ষেত্রে বলছে। তারপর একটা ডেসক্রিপশন থাকে যে এই যে ও কি করতে হবে, তারপরে ডাটা, তারপরে স্টিমুলাস, স্টিমুলাস হচ্ছে কে জিনিসটাকে ইনিশিয়েট করবে, এই যে মেডিকেল রিসেপশনের জিনিসটাকে হচ্ছে ইনিশিয়েট করবে, ঠিক আছে। তারপর হচ্ছে রেসপন্স, পেশেন্ট রেকর্ড সিস্টেম, কমেন্টস। এখন প্রবলেম হলো আমি এই ক্লাসটা করি নাই, ম্যাডাম ক্লাসে কি এই টেবিলটা করতে বলছিল প্রত্যেকটার সাথে? আচ্ছা এটা জানলে জানাইস, আমি জানি না নিজে। ইউজ কেসের পরে যে আরেকটা আছে না ওটা কি ইম্পোর্টেন্ট? কোনটা? ওই যে ইউজ কেসের সাথে যে আরেকটা আছে কি জানি? এই যে এই টেবিলটা? না, না ইউজ কেস আরেকটা আছে না? হ্যাঁ সিকোয়েন্স, হ্যাঁ সিকোয়েন্সই ম্যাম ক্লাসে করাইছে, এই যে এটা সিকোয়েন্স ডায়াগ্রাম। করাইছে? হ্যাঁ। আচ্ছা বুঝি ইউজ কেস ডায়াগ্রামটা বুঝছস তাই না? এখন আয় হচ্ছে ইউজ কেস ডায়াগ্রামের কিছু রিলেশনশিপ আছে। প্রথম হচ্ছে অ্যাসোসিয়েশন বিটুইন অ্যাক্টর অ্যান্ড ইউজ কেস। এটা তো সিম্পল, এই যে অ্যাসোসিয়েশন হচ্ছে এই যে কোন কোন অ্যাসোসিয়েশন থাকবে। তারপরে আছে হচ্ছে জেনারেলাইজেশন অফ অ্যান অ্যাক্টর, এই যে এটা বেসিক্যালি হচ্ছে এই যে এই কাস্টমার থেকে কাস্টমার, যে এনআরএফসি কাস্টমার ও হচ্ছে নর্মাল কাস্টমার যা করতে পারে ও তাই করতে পারবে, বাট ও হচ্ছে একটা জিনিস এক্সট্রা করতে পারবে হচ্ছে কনভার্ট কারেন্সি। মানে এটা কিছুটা হচ্ছে ইনহেরিটের মতো, এই যেখানে বলা আছে দ্যাট ওয়ান অ্যাক্টর ক্যান ইনহেরিট দ্য রোল অফ আদার অ্যাক্টর। বুঝছো জিনিসটা? এই যে কাস্টমার, এনআরএফসি কাস্টমার যখন তীর দিয়ে বুঝাইতেছে এই যে কাস্টমার যা যা করতে পারবে, এই একজন এনআরএফসি কাস্টমার তাই তাই করতে পারবে, বাট ও আর একটা জিনিস এক্সট্রা করতে পারবে হচ্ছে কনভার্ট কারেন্সি, যেটা হচ্ছে এই যে নর্মাল কাস্টমার হচ্ছে করতে পারবে না। বুঝছোস? জেনারেলাইজেশন অফ অ্যাক্টর। তারপর আয় হচ্ছে এক্সটেন্ড। এক্সটেন্ড জিনিসটা হচ্ছে এই যে ফান্ড ডিপোজিট ক্যালকুলাস বোনাস, ঠিক আছে, দ্য বেস্ট ইউজ কেস এন্ড অ্যাডস মোর ফাংশনালিটি। জাস্ট এখানে একটা জিনিস লেখা আছে যে অ্যামাউন্ট ওভার অ্যাভারেজ, মানে হচ্ছে তোর ডিপোজিট ফান্ড থেকে বোনাসটা ক্যালকুলেট করার মধ্যে তোর যদি অ্যামাউন্টটা হচ্ছে 10,000-এর উপরে হয় তাহলে হচ্ছে অর এজ ওভার 55, মানে এই দুইটা কন্ডিশন মিট করলে ও হচ্ছে একটা বোনাস পাবে, এটা আর কি এক্সটেন্ড দিয়ে বোঝাচ্ছে। আর তারপরে হচ্ছে ইনক্লুড। ইনক্লুডটা হচ্ছে দেখ এই যে ইনক্লুডটা বুঝায় তখন এই যে দেখ ডিপোজিট ফান্ড আর উইথড্রল ফান্ড, এখান থেকে ইনক্লুড দেওয়া আছে না, ডট ডট লাইন আছে এখানে, খেয়াল রাখেছি এখানে ডট ডট লাইন। আর রিলেশনের ক্ষেত্রে বা ওই যে প্রথমে অ্যাসোসিয়েশন বোঝানোর ক্ষেত্রে কিন্তু স্টেট লাইন। সো ইনক্লুডটা বেসিক্যালি বোঝাচ্ছে তুই যখন ডিপোজিট ফান্ডটা করবি অটোমেটিক্যালি এই আপডেট ব্যালেন্সটা হওয়া লাগবে, মানে তুই ফান্ড ডিপোজিট করলে আপডেট ব্যালেন্স হবে, আবার উইথড্র ফান্ড করলেও অটোমেটিক্যালি আপডেট ব্যালেন্স হবে। ইনক্লুডটা বুঝছস? মানে একটা করলে আরেকটা অটোমেটিক্যালি হবে, তো এটা বুঝিতে জান। তুই লাইক ফান্ড যদি ডিপোজিট করস অবভিয়াসলি ব্যালেন্স আপডেট হইতে হবে, তুই যদি ফান্ড উইথড্র করস অবভিয়াসলি ব্যালেন্স আপডেট হইতে হবে, এই জন্য এই দুইটা ক্ষেত্রে ইনক্লুড দেওয়া আছে। মানে তুই এই ইউজ কেসটা এক্সিকিউট করলে এটা এক্সিকিউট হবে, আর এটা করলে এটা এক্সিকিউট হবে। বুঝছস? তারপর হচ্ছে জেনারেলাইজেশন। জেনারেলাইজেশনে জাস্ট এই যে জাস্ট হচ্ছে তোর ইয়াগুলা জেনারেলাইজ করা হয়, যে কাজগুলা জেনারেলাইজ করা হয়েছে। দেখ এই যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এনরোল, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আর হচ্ছে ও এনরোল স্টুডেন্ট দুইটাই করতে পারবে, এই যে একটা স্টুডেন্ট যা করতে পারবে ও তাই করতে পারে, জাস্ট হচ্ছে এই যে ইউজ কেসের সাথে দেওয়া হয়েছে, জেনারেলাইজ করা হয়েছে আর কি। আই হোপ এটা বুঝছোস, মানে এই যে সিমিলার টু জেনারেশন অফ অ্যান অ্যাক্টর, এগুলো লাগবে হচ্ছে এই যে এই জায়গায় একটা এক্সাম্পল দেওয়া আছে। এই চ্যাপ্টারটা কি একটা সেটই হবে নাকি এটা আরেক অন্যগুলার সাথে ভাই এটা ইয়া যদি হবে? একটা সেট হয় আমি এই সেট স্কিপ করবো, মানে এটা ভাই অনেক প্যারা। আমি ভাবতেছি কি দোস্ত, আমি ভাবতেছি খালি ইউজ কেস পড়ি, অ্যাক্টিভিটি পড়ি আর কনটেক্সট পড়ি। আর লাস্টে হচ্ছে না ডেটা ড্রিভেন আর কি জানি আছে ওই ২ টা পড়ি। মাঝখানের গুলো আই গেস ফাইনালে দেওয়ার মতো না। ওগুলা অনেক কঠিন এগুলা। ডাটা ড্রিভেন কই আছে? আমি ক্লাস ডায়াগ্রাম ক্লাস আমি এগুলো পড়ি নাই, এই যে এগুলো পড়ি হুম। নাই। লাস্টের এই ২ টা দেখে যাবো খালি আর বাকি আর কোনগুলাই দেখবো না। কারণ দেখ দোস্ত এজাইল আছে আরো ৪ টা চ্যাপ্টার আছে।
ম্যাডাম তো বলছে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং কম্পালসরি দিবে। হুম। তাহলে বাকি ৩ টা থেকে তো ২ টা সেট তো করাই যায়। আমার কাছে মনে হয় যে এই পুরা চ্যাপ্টারটা অপশনাল রাখাই ভালো। কারণ তুই এটা এই যে এই কোয়েশ্চেনটা পড়ে কিন্তু অনেক ঠিক হয়ে যায়, বোঝা যায় না। হ্যাঁ, আমি বুঝবো কিভাবে? আর এটা এক্সামের সময় এটা মাথা খাটায় বুঝা এটাই মাথা ভেরি খাটায় টাফ বুঝে ভাই। আসলে গিয়া। তো এটা আমি হচ্ছে ChatGPT দিয়ে করছিলাম। এটা মনে হয় এখানে থাকার কথা। আ আচ্ছা এই যে এইটা, এই যে এইটা। ও আমাকে এইরকম একটা কিছু দিছে। একটা ছবি বানিয়ে দিয়েছে কিন্তু ছবিটা বোঝা যায় না। সো না ইউজ কেস ডায়াগ্রাম তো এমনিতে বুঝছো যে কেমনে কি কাজ করতেছে। তো যদি ইউজ কেস ডায়াগ্রাম আঁকতে পারো, তোর ফার্স্ট কাজ হচ্ছে কয়েকটা স্টেক হোল্ডার আছে, তুই এখানে কাস্টমার করবে। এখানে যে লাল কালিতে লেখা আছে দেখ, কাস্টমার, রিসেপশনিস্ট, তারপর হচ্ছে হেয়ার কাটার, তারপর হচ্ছে স্টক কিপার এন্ড হচ্ছে ক্যাশিয়ার। তারপরে আইডেন্টিফাই করবে হচ্ছে কি কি কাজ আছে। যেমন দেখ এই যে to place appointment haircutter the any the receptionist asks date and time and haircutter regular customer then she enters those detail to system। তার মানে হচ্ছে কাস্টমার কি করতে পারবে, খালি কল করে অ্যাপয়েন্টমেন্টটা চাইতে পারবে। আর অ্যানি কি করতে পারবে, তোর হচ্ছে ডেট এন্ড টাইম ফিক্স করে ওই ইয়াটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা ফিক্স করতে পারে, তাই না? তো এই প্রত্যেকটা কাজ লেগে জাস্ট তীর চিহ্ন দিব আর কিছু না। আই হোপ পারা যাবে এটা। সামনে আগে গেলাম। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ। দেখ তারপর হচ্ছে তোর সিকোয়েন্স মডেল। সিকোয়েন্স মডেল হচ্ছে একটা সিঙ্গেল ইউজ কেস নিয়ে হচ্ছে কাজ করবে। এই দেখ ইউজার থেকে ডিভাইসে বলছে ওপেন অ্যাপ্লিকেশন। এখানে হচ্ছে প্রথমে ইউজার লিখবি, তারপর হচ্ছে যে অ্যাসোসিয়েটেড ডিভাইসটা থাকবে ওইটা লিখবি, বা হচ্ছে তোর সিস্টেম যা থাকবে তাই। তারপরে হচ্ছে এই সোজা ডট ডট টাইম দিতে, এই জিনিসটা বোঝা হচ্ছে টাইম। আর এই যে বক্সটা দেওয়া আছে এটা বোঝাচ্ছে হচ্ছে কত সময় ধরে সে অ্যাক্টিভ আছে। দেখ ইউজার এই টাইমের মধ্যে ওকে বলছে ওপেন অ্যাপ্লিকেশন, ডিভাইসে গেছে, ডিভাইস কিছুটা টাইম নিয়ে ওর একটা রিপ্লাই দিছে। দেখ ওর যখন রিকোয়েস্ট করবে ওটা হচ্ছে স্ট্রেট লাইন, আর রিপ্লাই গুলো এখানে হচ্ছে ডটেড লাইন দিয়ে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে? সো এই বরাবর হচ্ছে অ্যাকচুয়ালি টাইম বুঝায়, যে টাইম অফ দ্য বিং অ্যাক্টিভ। ইউজারও এইটুকু অ্যাক্টিভ ছিল, ডিভাইসও এইটুকু অ্যাক্টিভ ছিল, বুঝছোস? এখন এখন যদি এই যে পেশেন্ট ইনফরমেশন, যে তোর একজন মেডিকেল রিসেপশনিস্ট হচ্ছে পেশেন্টের ইনফরমেশনটা ইয়া করবে, দেখতে পারবে। সো ওইটার জন্য কি হবে, প্রথমে হচ্ছে দেখ এই যে এই বরাবর টাইম আসছে, এখানে হচ্ছে পেশেন্ট ইনফো একটা সিস্টেম ধরে নিছে, তারপরে মেন কেয়ার ডাটাবেস এন্ড হচ্ছে অথরাইজেশন, ঠিক আছে? তাহলে ফার্স্টে খেয়াল কর, ফার্স্টে কি মেডিকেল রিসেপশনে কি করবে, ভিউ ইনফো একটা পিআইডি, পিআইডি হচ্ছে তোর পেশেন্ট আইডি, পেশেন্টকে আইডেন্টিফাই করার জন্য একটা ইউনিক আইডি আছে, ওই পিআইডিটা দিবে। ও পিআইডিটা পাওয়ার পরে পেশেন্ট ইনফো যে সিস্টেমটা আছে এটা কি করবে, ও সিস্টেমটা রিপোর্ট করবে। রিপোর্ট হচ্ছে ইনফরমেশন পিআইডি আর ইউআইডি। ইউআইডি হচ্ছে মেডিকেল রিসেপশনে ইউআইডিটা দিয়ে ও হচ্ছে ডাটাবেজে একটা রিকোয়েস্ট পাঠাইলো। ডাটাবেস এখন কি করবে, ওইটাকে অথরাইজ করবে, যে ইনফো আর ইউআইডি তে অথরাইজ করবে। দেখ এই পুরো সময়গুলো জুড়ে কিন্তু সবগুলা অ্যাক্টিভ আছে, ঠিক আছে? অথরাইজ করবে, তারপরে অথরাইজেশন সিস্টেমটা কি করলো, একটু টাইম নিয়ে এই যে অথরাইজেশন যদি সাকসেসফুল হয়, এই দেখ এখানে এসে দুইটা ভাগ হয়েছে, এই যে অল্টার বক্স দেখতেছস না, এটা হচ্ছে দুইটা পসিবিলিটি বোঝায়। দেখ একটা হচ্ছে অথরাইজেশন ওকে, এটা হচ্ছে এই বক্সটা হচ্ছে অথরাইজেশন যদি সাকসেসফুল হয় তাহলে কি হবে ওইটা বোঝাচ্ছে। আর এই যে নিচের যে বক্সটা আছে, এটা যদি অথরাইজেশন ফেল হয় তাহলে কি বোঝাবে এটা দেখ। এখন ডাটা বেস থেকে অথরাইজেশন পাঠাইছে, এখন আমরা কাজ করতেছি এই যে এইটুকু বক্স নিয়ে, যদি অথরাইজেশন তোর সাকসেসফুল হয়, এই যে এইটা অথরাইজেশন যদি সাকসেসফুল হয় তাহলে কি করবে, ওই যে মেন ডাটাবেসটা হচ্ছে আমার পেশেন্ট ইনফোটাকে হচ্ছে এই পেশেন্ট ইনফো সিস্টেম পাঠাই দিবে, ঠিক আছে? আর যদি অথরাইজেশন ফেল হয় তাহলে কি হবে, এরর নো অ্যাক্সেস। সেটা প্রথমে তুই কি করবি, প্রথমে হচ্ছে এই যে এইগুলা লিখে নিবি, যে যা যা আছে লিখবি, লিখে হচ্ছে এই বরাবর ডট ডট লাইন দিবি। মানে মনে করে যে আঁকলি পেশেন্ট আঁকলি, তারপরে পেশেন্ট ইনফো, মেন ক্যাট ডিবি, অথরাইজেশন, তারপরে এই যে নিচে ডট ডট লাইন দিলি। তারপর হচ্ছে এই যে যেখানে যেখানে শুরু হবে ওখান থেকে হচ্ছে বক্স দিতে হবে, এই যে এইটুকু এইটুকু একটা একটু করে বক্স দিয়ে আগাইতে হবে। জিনিসটা বুঝছোস?
হ্যালো, মানে এই জিনিসগুলো অনেক কঠিন অ্যাকচুয়ালি। এই যে এখানে একটা হ্যাঁ, ততক্ষণ বক্স হবে আরকি। সো এই জায়গায় হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে। হ্যাঁ, ডট, ডট। সো এই জায়গায় টাস্কটা দেওয়া আছে। টাস্কটা ম্যাম হচ্ছে এই জায়গায় অনেক সুন্দর করে সবকিছু লিখে দিছে যে এই যে ইউজার কি হবে, কার্ড ভেরিফিকেশন কি হবে দেখ। সো এখানে এই যে লেখাই আছে। এই যে ইউজার এই যে কে আছে ১ম এ ইউজার, দেখ এই যে ইউজার, তারপরে এটিএম সিস্টেম, ক্যাশ ডিসপেন্সার, কার্ড কন্ট্রোলার, ব্যাংক অ্যাকাউন্ট। এই যে এখানে যা আছে সব লেখা আছে। তাহলে ১ম এ কি হবে? ইনসার্ট কার্ড হবে যে এটিএম সিস্টেমে গেল। তারপরে কি হবে? কার্ড কন্ট্রোলার হচ্ছে ভেরিফাই কার্ড করবে। ওই জিনিসটা হচ্ছে ব্যাংকে ভেরিফাই কার্ডটা যাবে, তাই না? তখন ওই কার্ড থেকে একটা এই যে রেসপন্স আসবে। তারপরে এন্টার পিন রিকোয়েস্ট, এন্টার পিন। বুঝতেছস যে কাজগুলা কেমনে হবে আরকি? হ্যালো? হয় এই জিনিসগুলা বুঝলে আরকি বুঝবে অ্যাকচুয়ালি। আর তারপরে হচ্ছে এখানে ক্লাস ডায়াগ্রাম। ক্লাস ডায়াগ্রাম অ্যাকচুয়ালি কি কাজে লাগে আমি নিজেও বুঝি নাই। এই যে ক্লাসেস অ্যান্ড মেইন কেয়ার সিস্টেম বলা আছে যে অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম মডেল। এটা বেসিক্যালি আমরা হচ্ছে ওপি তে পড়ে আসছি না? ওপি তে। এই যে এখান থেকে হচ্ছে পেশেন্ট, কন্ডিশন, কনসালটেশন, জেনারেল ভেরিয়েশন। এখানে যা বুঝায় হচ্ছে এই যে 1 টু আমি যা বুঝছি হচ্ছে 1 টু স্টার মানে বোঝাচ্ছে হচ্ছে মেনি টু মেনি। মানে হচ্ছে একটা পেশেন্টের অনেকগুলা কন্ডিশন থাকতে পারে। আবার একটা কন্ডিশন অনেকগুলা পেশেন্টের থাকতে পারে। বাট এই যে দেখ কনসালটেশন 1 টু মেনি, হসপিটাল ডক্টর হচ্ছে 1 টু 4। মানে হচ্ছে অনেকগুলা কনসালটেশন এই ৪ টা হসপিটাল যাবে মাত্র। এই যে 1.4 বোঝাচ্ছে হচ্ছে মাত্র ৪ টা হসপিটাল। ঠিক আছে? সো এই জিনিসটা থেকে আমি এইটুকুই বুঝছি। এইটুকুই বুঝাইলাম। আর হচ্ছে ক্লাস ডায়াগ্রাম। ক্লাস ডায়াগ্রাম হচ্ছে জাস্ট কিছুই নাই যে দেখ কার হচ্ছে একটা ক্লাস। এখানে হচ্ছে অ্যাট্রিবিউট থাকে না? এই দেখ মাইনাস দিয়ে বোঝাচ্ছে হচ্ছে তোর প্রাইভেট অ্যাট্রিবিউট। এই যে মাইনাস দিয়ে প্লাস দিয়ে বোঝা হচ্ছে পাবলিক অ্যাট্রিবিউট। মাইনাস দিয়ে বুঝে প্রাইভেট আর হ্যাশ দিয়ে বুঝে হচ্ছে প্রোটেক্টেড। এগুলো পুরো অফ। এই যে জেনারেলাইজেশন, তারপরে অ্যাগ্রিগেশন আছে। আচ্ছা তারপর হচ্ছে আমি আর পড়ি নাই। ডাটা ড্রিভেন মডেলিং বা এগুলো আর পড়ি নাই। তো এই পর্যন্ত বুঝছো আই গেস। মানে এই চ্যাপ্টার আর কি অনেকটা হার্ড। সো এটা আর কি অপশনাল লাগে ভালো যদি একটা সেট এখান থেকে পাওয়া যায়। হ্যাঁ? আচ্ছা দেখ এখানে ১ম প্ল্যান ড্রিভেন সফটওয়্যার। প্ল্যান ড্রিভেন সফটওয়্যার তো বুঝতেছো। তো এই যে ওয়াটারফল মডেলের কথা মনে আছে না? ওটাও না, ভি মডেল হচ্ছে টেস্ট ড্রিভেন। মানে হচ্ছে তুই প্রত্যেকটা জিনিস টেস্ট করবি তারপরে হচ্ছে আবার আগাবি। আর ওয়াটারফল ছিল হচ্ছে প্ল্যান। হ্যাঁ? হ্যাঁ, প্ল্যান করবো টেস্ট করবো। বাট প্ল্যান ড্রিভেন হচ্ছে তুই সবকিছু প্ল্যান করবি। এই যে এখানে আয় দেখ এই যে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং, রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টিং। তারপরে তোর যদি টেস্টের সময় আসে তোর আবার এই রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এ যাইতে হবে। এটা হচ্ছে প্ল্যান ড্রিভেন মানে সিস্টেমের। মানে হচ্ছে প্ল্যান ড্রিভেন মানে হচ্ছে তুই বেসিক্যালি আগে থেকে সবকিছু প্ল্যান করবি, ওই প্ল্যান অনুযায়ী আগাবি, পুরো প্রজেক্টটা শেষ করবি, তারপরে গিয়ে টেস্ট করবি। টেস্ট করে যদি কোনো সমস্যা হয় তাহলে আবার ওই মানে শুরু থেকে শুরু করতে হবে, আবার রিকোয়ারমেন্ট দিতে হবে, আবার টেস্ট করতে হবে, মানে প্ল্যান করতে হবে, আবার ডেভেলপমেন্ট করতে হবে, আবার শেষে গিয়ে টেস্ট করতে হবে। বুঝছো প্ল্যান ড্রিভেন জিনিসটা? আর এবার হচ্ছে র‍্যাপিড সফটওয়্যার ডেভেলপমেন্ট মানে যেটা হচ্ছে বোঝাচ্ছে হচ্ছে মানে এই যে স্পেসিফিকেশন আর ইন্টারলিভ। মানে হচ্ছে আমি প্রথমে স্পেসিফিকেশন করব, ডিজাইন করব, ইমপ্লিমেন্ট করব, ওইটার উপর আবার হচ্ছে আমি ফিডব্যাক নিব। দেন আমি হচ্ছে আবার মানে সেম প্রসেস গুলো প্রত্যেকটার জন্য হচ্ছে রিপিট করবো, মানে ছোট ছোট ভাগ করে নিব। দেখ এই যে অ্যাজাইল মেথড, রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং, ডিজাইন ইমপ্লিমেন্ট, আবার রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিভাইড। মানে হচ্ছে আমি পুরাটাই যে রিকোয়ারমেন্ট পুরা জিনিসটা একবারে না করে আমি প্রত্যেকটাকে একবার করে নিব, নিয়ে ওখান থেকে ফিডব্যাক আসবে, ওই অনুযায়ী আবার রিকোয়ারমেন্ট করব, আবার ডিজাইন করবো। বুঝছো অ্যাজাইল? দেখ এখানে বলা আছে এই যে ফোকাস অন দ্য কোড রেদার দ্যান দ্য ডিজাইন বেসড অন অ্যান আইটারেটিভ অ্যাপ্রোচ। আইটারেটিভ অ্যাপ্রোচ মানে কি তুই প্রত্যেকবার
আইটারেট করতেছস। ইভলভ ওয়ার্কিং সফটওয়্যার কুইকলি। আচ্ছা এখানে প্রিন্সিপাল কিছু দেওয়া আছে, এগুলো দেখে নিস। কাস্টমার ইনভলভমেন্ট মানে হচ্ছে তোর কাস্টমার কারা, মানে তুই প্রত্যেকটা জিনিস যখন একটা করে ভার্সন রিলিজ করবি তোর কাস্টমারের ফিডব্যাক নিতে হবে, ঠিক আছে। তারপরে দেখ ইমব্রেস চেঞ্জ মানে হচ্ছে তোর জিনিসটাকে চেঞ্জ করতেই হবে, মানে সিস্টেম চেঞ্জ হবে এমন ভাবে তোকে কাজ করতে হবে। তারপর হচ্ছে ইনক্রিমেন্টাল ডেলিভারি, তুই হচ্ছে একবারে ডেলিভারি দিবি না। এই যে সফটওয়্যার ইজ ডেভেলপিং ইনক্রিমেন্টস উইথ কাস্টমার এফসি, মানে তুই মনে কর তোর সিস্টেম কয়টা ভাগে ভাগ করবি, দেন একটা করে ভাগ ইমপ্লিমেন্ট করবি, ওইটার ফিডব্যাক নিবি, আবার আরেকটা ভাগ ইমপ্লিমেন্ট করবি, বুঝছস। তারপরে মেইনটেইন সিম্পলিসিটি, তারপর এখানে একটা জিনিস আছে পিপল নট প্রসেস, তোর হচ্ছে পিপলকে স্বাধীনতা দিতে হবে যে ওরা কেমনে কাজ করতে চায়। মানে তুই তো ধরা বাঁধা নিয়ম করতে পারবি না যে আমার এমনি কাজ করতে হবে। তোর জাস্ট ইনক্রিমেন্ট ডেলিভারি লাগবে, তুই হচ্ছে বলবি যে ঠিক আছে ভাই আমার এই ডেলিভারি লাগবে, তুমি এমনি কাজ করো। সো অ্যাজাইল ডেলিভারি দেওয়া আছে, লাগবে না। এটা জিনিসটা হচ্ছে এই যে অ্যাজাইল ডেলিভারির যেটা হচ্ছে এক্সট্রিম প্রোগ্রামিং, মানে একটাই পরে লেখা আছে পুরো স্লাইডে, আরো আছে। সো জিনিসটা যেটা হচ্ছে এক্সট্রিম প্রোগ্রামিং হচ্ছে এক্সপি, ঠিক আছে, সংক্ষেপে এটাকে এক্সপি বলা হয়। তো এই যে হচ্ছে কিছু দেওয়া আছে, এই যে এখানে দেখ সিলেক্ট ম্যাডাম কি ইউজার। বললো যে কি কি ডিফারেন্স, কি কি ওগুলো, কি কোনো ডিফারেন্স আছে এখানে? ওই যে তোর অ্যাজাইল আর প্ল্যান ড্রিভেন এর মধ্যে, প্ল্যান ড্রিভেন একবারে প্ল্যান করা হয়, অ্যাজাইল আস্তে আস্তে। ও আচ্ছা এই যে এক্সপেক্ট সাইকেল দেওয়া আছে, সিলেক্ট ইউজার স্টোরিজ ফর দিস রিলিজ। সো ইউজার স্টোরিজ হচ্ছে পরে যায় জানতে পারবো কি এরা হচ্ছে তোর ইউজারদের কাছ থেকে রিকোয়ারমেন্ট শোনা হয় হচ্ছে একটা গল্পের মতো করে, ঠিক আছে। এই সাইকেলটা বোঝাচ্ছে হচ্ছে তুই প্রথমে ইউজারের সাথে কথা বলবি, কথা বলে ওদের রিকোয়ারমেন্ট গুলো শুনবি গল্পের মতো করে। তারপরে ওই জিনিসটাকে তুই টাস্ক করবি, মনে কর আমি আরিফুলের একটা সফটওয়্যার বানাবো, আরিফুলের সাথে গল্প করে কিছু জানলাম, ওইগুলাকে আমি হচ্ছে কাজে ভাগ করব, যে আমি কাজ কাজ কেমনে করব, ঠিক আছে। তারপরে আমি হচ্ছে এটা প্ল্যান করব যে আমি এই উইকের মধ্যে আমি এই কাজটা করব। তারপরে আমি হচ্ছে ওই জিনিসটা ডেভেলপ করব, ডেভেলপ করে আমি হচ্ছে ওই জিনিসটাকে হচ্ছে রিলিজ করব, ঠিক আছে। রিলিজ করে আবার হচ্ছে আমি ওই জিনিসটাকে ইভালুয়েট করব। তারপরে আমি হচ্ছে আবার ইউজারের ফিডব্যাক, মানে এমনি পুরো সাইকেলটা চলতে থাকবে, বুঝছস, এক্সপি রিলিজ সাইকেলে। আচ্ছা এগুলো দেখে নিস। এখানে হচ্ছে এক্সট্রিম প্রোগ্রামিং কিছু হচ্ছে প্র্যাকটিস দেওয়া আছে, মানে প্র্যাকটিস মানে বেসিক্যালি কি কি হয় আর কি। এখানে সবগুলা ম্যাম পড়ায় নাই, এই চারটা হচ্ছে পড়াইছে। এই যে ইউজার স্টোরিজ ফর স্পেসিফিকেশন যেটা বলে আসলাম, রিফ্যাক্টরিং, টেস্ট পাস ডেভেলপমেন্ট, আর হচ্ছে পেয়ার প্রোগ্রামিং। সো ইউজার স্টোরিজ কি, ইউজার স্টোরিজ হচ্ছে বেসিক্যালি তুই এই যে একটা সিনারিও শুনবি ইউজারের কাছ থেকে, এন্ড ওই সিনারিওটা হচ্ছে স্টোরি কার্ড আকারে থাকবে। এই যে দেখ প্রেসক্রাইবিং মেডিকেশন, মানে তোর একবার ইউজার কি বলতেছে তুই এই জিনিসটাই শুনবি, শুনে জাস্ট ওইটুকুই লিখে নিবি এই যে স্টোরি আকারে, এই যেমন টাস্ক 1 টাস্ক 2 টাস্ক 3 স্টোরি কার্ড আকারে, ঠিক আছে। তারপর হচ্ছে তোর রিফ্যাক্টরিং, ঠিক আছে। এখানে রিফ্যাক্টরিং বলতে বেসিক্যালি কি বোঝাচ্ছে, তোর হচ্ছে বারবার ওই যে incremental development tends to degrade the software structure, so changes to the software become harder to implement. Code often passes are used in inappropriate way. মানে হচ্ছে তোর বারবার যখন ইনক্রিমেন্ট করতেছস একটা জিনিসের হচ্ছে ওই যে রিজিডনেসটা হারায় যায়, মানে রিফ্যাক্টরিং এ কেমনে বুঝাবো, তোর হচ্ছে একটা কিছু ইমপ্লিমেন্ট করার পরে তোর ওই আগের কোডটা যে ছিল, মনে কর তুই লগ ইন করলি, লগ ইন করার পরে তুই হচ্ছে পরে যে আরেকটা আগাবি, এখন তোর ওই লগ ইন এর পরের জিনিসটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আগের কোডটা হচ্ছে কিছুটা হচ্ছে তোর রিফ্যাক্টর করতে হবে। এটা এখানে বেসিক্যালি বুঝে যায় রিফ্যাক্টরিং ইনক্লুড রিঅর্গানাইজেশন অফ ক্লাস হায়ারার্কি টু রিমুভ ডুপ্লিকেট কোড, টিডিং আপ রিনেমিং অফ অ্যাট্রিবিউটেড মেথড এন্ড দ্য রিপ্লেসমেন্ট অফ সিমিলার কোড সেকশন। মানে তুই আগের যে কাজগুলো করে আসছস ওই কাজগুলোকে কিছুটা রিফ্যাক্টর করে আর কি নিউ কাজটা করতে হবে। রিফ্যাক্টরিংটা বুঝছো সহজ কথায়? হ্যাঁ রিউজের মতো। আচ্ছা এবার হচ্ছে তোর টেস্ট পাস ডেভেলপমেন্ট, তোর প্রত্যেকটা জিনিসের ডেভেলপমেন্ট করার আগে একটা করে টেস্ট কেস জেনারেট করতে হবে।
এই যে ডেভেলপ এ নিউ অ্যাপ্রোচ প্রোগ্রাম হচ্ছে অটোমেটিক্যালি টেস্ট কেস জেনারেট করে। এই যে টেস্টিং ইজ অটোমেট এন্ড সেন্ট্রাল টু দ্য ডেভেলপমেন্ট প্রসেস এন্ড ডেভেলপমেন্ট ক্যান নট প্রসিড আনটিল অল টেস্ট হ্যাজ বিন সাকসেসফুলি এক্সিকিউটেড। মানে তোর ডেভেলপমেন্টটা ততক্ষণ পর্যন্ত তুই আগায় করতে পারবি না যতক্ষণ না তোর সব টেস্ট কেস পাস করে, ঠিক আছে? এই যে এখানে একটা হচ্ছে তোর এই যে টেস্ট কেস লেখা আছে, বুঝতেছো? আরে এবার পড়লে বুঝবি, মানে বোঝানোর মতো কিছু নাই যে তোর টেস্ট ফার্স্ট ডেভেলপমেন্ট মানে হচ্ছে আমি আগে টেস্ট করব তারপরে ডেভেলপমেন্ট করবো। এই যে ইনপুট দেওয়া, টেস্ট দেওয়া, আউটপুট দেওয়া, ঠিক আছে? প্রবলেমস গুলো দেখে নিস। তারপর একটা হচ্ছে পেয়ার প্রোগ্রামিং। পেয়ার প্রোগ্রামিং বলতে এখানে বোঝাচ্ছে যে তুমি প্রত্যেকটা জিনিস যখন ডেভেলপমেন্ট করবা তুমি হচ্ছে ইন্ডিভিজুয়ালি দুইজন বা তিনজনকে গ্রুপ করে দিবা। এন্ড এই গ্রুপটা হবে হচ্ছে র্যান্ডমলি আবার চেঞ্জ হবে। মনে কর যে আমরা কয়েকজন প্রজেক্ট করতেছি, সো আমরা চারজন আছি। সো আমরা যদি একটা ফিচারে কাজ করি প্রথমে হচ্ছে দুইজন কাজ করব, এন্ড নেক্সট টাইমে হচ্ছে আমার অন্য দুইজন হচ্ছে ওই ফিচারটাতে কাজ করবে বা পরের ফিচারটাতে কাজ করবে। মানে এমন না যে একজন ডেভেলপারই সব কাজ করবে। এখানে হচ্ছে সব ডেভেলপারের সাথে হচ্ছে পেয়ার করবে, পেয়ার করে জিনিসটা হচ্ছে কাজ করবে। তো এই জিনিসটা করলে কি হয়, এখানে অ্যাডভান্টেজ দেওয়া আছে যে মানে কালেকটিভ ওনারশিপ বাড়ে। মানে হচ্ছে তুই একজনকে রেসপন্সিবল করতে পারবি না যে ভাই তুমি এই কাজটা কেন করছো, তোর এখানে সবাই সব কাজই করছে আর কি। এন্ড ইট অ্যাকসেপ্ট ইনফর্মাল রিভিউ। এখন রিভিউ বলতে কি বোঝাচ্ছে, মনে কর দুইজন মিলে কাজ করে যদি খরচ একটা, তুই একটা কাজ করলি, পরে যে অন্য কোনো কেউ এসে ওই জায়গায় যখন দেখবে সে হচ্ছে কিছু তোর ইরোড খুঁজে বের করতে পারবে। এই জন্য এখানে বলা হচ্ছে যে ইনফর্মাল রিভিউ প্রসেস। আর হচ্ছে ইনকারেজেস রিফ্যাক্টরিং টু ইমপ্রুভ সফটওয়্যার স্ট্রাকচার। মানে তুই জিনিসটা যখন আসবি তখন তুই নিজের মতো করে রিফ্যাক্টর করবি, বুঝছস? এখন হচ্ছে অ্যাজেল প্রজেক্ট ম্যানেজমেন্ট। অ্যাজেল প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা ফ্রেমওয়ার্ক আছে যেটাকে বলা হয়েছে স্ক্রাম। সো স্ক্রাম বেসিক্যালি কি, স্ক্রাম ইজ এ লাইটওয়েট project management framework for managing and controlling iterative and incremental project, aims to manage complex। এখন স্ক্রামের তিনটা এলিমেন্ট থাকে, একটা হচ্ছে প্রোডাক্ট ওনার। প্রোডাক্ট ওনার হচ্ছে যে ওভারঅল কাজগুলাকে হচ্ছে করবে, দেখভাল করবে। স্কাম মাস্টার, স্কাম মাস্টার হচ্ছে তোর এই যে স্কাম ডেভেলপমেন্ট টিম আছে না, স্কাম ডেভেলপমেন্ট মাস্টার বেসিক্যালি স্কাম ডেভেলপমেন্ট টিমটাকে হচ্ছে ম্যানেজ করবে যাতে ডেভেলপমেন্ট টিমটা হচ্ছে তোর সঠিকভাবে কাজ করতে পারবে। আর স্কাম ডেভেলপমেন্ট টিম তো বুঝতেছো, ডেভ টিম যেটা ওরা ডেভেলপমেন্ট করবে। লাইক এখানে লেখা আছে এই যে an individual or possibly small group whose job to identify product features or requirement, prioritize this development and continuously review the। মানে হচ্ছে প্রোডাক্ট ওনার তোরে হচ্ছে প্রোডাক্ট ফিচার রিকোয়ারমেন্ট এগুলো আইডেন্টিফাই করে দিবে এন্ড পুরো ওভারঅল জিনিসে কাজ করবে। এন্ড দেখ স্ক্রাম মাস্টার কি করবে, স্ক্রাম মাস্টার বলতেছে হচ্ছে স্ক্রাম প্রসেস ফলোজ এন্ড গাইড দ্য টিম। মানে এই যে একটা ডেভেলপমেন্ট টিম আছে এটা কাজ করবে হচ্ছে স্ক্রাম মাস্টার আন্ডারে, আর স্ক্রাম মাস্টার কাজ করবে হচ্ছে প্রোডাক্ট ওনারের আন্ডারে। বুঝছো জিনিসটা কেমনে হইতাছে? আচ্টা, এখন স্ক্রামের হচ্ছে কয়টা ফেজ আছে। প্রথম ফেজটা হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগ। প্রোডাক্ট ব্যাকলগ বলতে বোঝাচ্ছে হচ্ছে তুই প্রোডাক্টের যে রিকোয়ারমেন্ট গুলো আছে ওইগুলো সব আইডেন্টিফাই করবি। এন্ড এই জিনিসটা করে হচ্ছে প্রোডাক্ট ওনার, ঠিক আছে? এই যে প্রোডাক্ট ওনার। তারপরে হচ্ছে প্ল্যানিং স্প্রিন্ট। স্প্রিন্ট মানে হচ্ছে তুই এই যে একটা ইনক্রিমেন্ট ডেভেলপমেন্ট করবি, এই ডেভেলপমেন্টে তুই কি কি জিনিস করবি, ইমপ্লিমেন্ট করবি। মনে কর তোর একটা সোশ্যাল মিডিয়া বানাইতে বলছে, তো সোশ্যাল মিডিয়া তুই রিকোয়ারমেন্ট গুলো কালেক্ট করলি, কালেক্ট করে এখন তুই বলতেছ যে স্প্রিন্ট হচ্ছে একটা ছোট একটা পোর্শন, যে আমি এই মনে কর 2 উইক সময় দেওয়া আছে, বলছে আমি এই 2 উইকের মধ্যে আমি হচ্ছে লগ ইন বা মনে করো হচ্ছে লাইকিং সিস্টেম বা কমেন্টিং সিস্টেমটা করবো, ঠিক আছে? এটাই হচ্ছে প্ল্যানিং স্প্রিন্ট। এই যে দেখ মিটিং স্ক্রাম ইনক্লুডিং প্রোডাক্ট এটা পড়লে বুঝবি। তারপর হচ্ছে স্প্রিন্ট মিটিং। স্প্রিন্ট মিটিং হচ্ছে তুই প্রত্যেকটা দিন ডেইলি আপডেট দিবি, যে আমি হচ্ছে এই যে 2 সপ্তাহ তোকে বলছি যে তুই 2 সপ্তাহ যে কাজটা করলি তুই আমার ডেইলি টু ডেইলি প্রোগ্রেস বলবি যে আমি আজকে এতটুকু কাজ করছি। বুঝছো স্প্রিন্ট মিটিং এ কি হয়?
তারপরে হচ্ছে স্প্রিন্ট রিভিউ। তোর হচ্ছে যখন এই 2 উইকটা শেষ হইলো, তুই পুরো জিনিসটা কমপ্লিট করছস। এখন তুই এই জিনিসটা হচ্ছে রিভিউ করাবি। রিভিউ কারে করবে? এক হচ্ছে তোর কাস্টমার করবে বা এন্ড হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার প্রোডাক্ট ওনার করবে। সো রিভিউ করে হচ্ছে ওরা তোকে ফিডব্যাক দিবে যে দেখ, টিম স্টেক হোল্ডার এন্ড প্রোডাক্ট ওনার কাম টুগেদার টু রিভিউ দ্য কমপ্লিটেড ওয়ার্ক। তুই যে এই যে 1 সপ্তাহ যে বা 2 সপ্তাহ যে এই যে আমার যে লাইকিং এন্ড কমেন্টিং সিস্টেমটা ইমপ্লিমেন্ট করছো, এটা তুই এখন হচ্ছে ডেমনস্ট্রেট করবি। ডেমনস্ট্রেট করার পরে এই যারা যারা ছিল যে প্রোডাক্ট ওনার, তারপর হচ্ছে তোর ইয়া কাস্টমার, এরা হচ্ছে তোর ফিডব্যাক দিবে। দেন তুই হচ্ছে ওই ফিডব্যাক অনুযায়ী আবার হচ্ছে কাজ করবি, ঠিক আছে? তারপর আছে স্প্রিন্ট রেট্রোস্পেক্টিভ। রেট্রোস্পেক্টিভ বলে বোঝাচ্ছে হচ্ছে তুই এই যে স্প্রিন্টটা করছো সেখানে হচ্ছে কি কি ভালো হয়েছে, কি কি খারাপ হয়েছে, আর কি কি তোর ডেভেলপমেন্ট করা উচিত, এগুলো আজকে বলা হবে, বুঝছস? সো এই যে এই জিনিসটার ফেসটা বুঝছস? আচ্ছা, এবারে হচ্ছে লার্জ সিস্টেম। লার্জ সিস্টেমের জন্য তোর হচ্ছে জিনিসগুলো অনেক কমপ্লেক্স হয়ে যায়। তার 1 নাম্বার কারণ হচ্ছে সিস্টেম অফ সিস্টেম। মানে 6টা কারণ আছে যে বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে এখানে কেন 6টা কারণ, এখানে অনেক কঠিন করে লেখা আছে। তো আমি যদি সহজ করে বলি, প্রথমে হচ্ছে তো লাস্ট সিস্টেম গুলো হচ্ছে অনেকগুলা সাব সিস্টেম নিয়ে কিন্তু ক্রিয়েটেড, ঠিক আছে? এই জন্য হচ্ছে প্রত্যেকটার বোঝা যায় না যে কে কোন কাজ করছে, তখন হচ্ছে একটা গোজামিল লাগে যায়, কারণ অনেক বড় সিস্টেম, বুঝতেছস? তারপরে হচ্ছে ব্রাউনফিল্ড ডেভেলপমেন্ট। ব্রাউনফিল্ড ডেভেলপমেন্ট হচ্ছে তোর যে বড় বড় যে সিস্টেম গুলো আছে, এগুলো হচ্ছে সবকিছু স্ক্র্যাচ থেকে বিল্ড করা হয় না। কিছু জিনিস থাকে হচ্ছে প্রি বিল্ড। এখন এই প্রি বিল্ড জিনিসগুলা থেকে তো নতুন জিনিসগুলাকে ইন্টিগ্রেট করার জন্য তো একটা ঝামেলা হবে, তাই না? এটাকে বলা হয়েছে ব্রাউনফিল্ড ডেভেলপমেন্ট। তারপরে ডাইভার্স স্টেক হোল্ডার। তোর অনেকগুলো স্টেক হোল্ডার থাকে, কারণ লাস্ট সিস্টেম অনেক থাকে। তারপরে হচ্ছে রেগুলেটরি কনস্ট্যান্ট, অনেক নিয়ম কানুন থাকে, এই নিয়ম কানুনের কনস্ট্যান্ট গুলো থাকে। সিস্টেম কনফিগারেশন, লাস্ট সফটওয়্যারে কি হয়, লাস্ট সফটওয়্যারে তোর মনে কর তুই অনেক বড় একটা সিস্টেম ডেভেলপমেন্ট করছিস। এখন এই যে ছোট একটা পোর্শন তুই করছিস, এই জিনিসটা বাকিগুলোর সাথে কেমনে কাজ করবে, এইটা যে কনফিগারেশন, এখানে অনেক হচ্ছে টাইম লাগে। আর প্রলং প্রকিউরমেন্ট, এই লাস্ট সিস্টেম গুলা ডেভেলপমেন্ট করতে এত বেশি টাইম লাগে যে তোর যে সবগুলা যে মানে যারা ডেভেলপার ছিল তারা হচ্ছে এই কাজে সবসময় থাকে না। এটাই বলা হয়েছে হচ্ছে প্রলং প্রকিউরমেন্ট। আর এখানে হচ্ছে এই যে মডিফাইড লাস্ট সিস্টেম বলা আছে 3টা, শেষ, আর কিছুই নাই। তো এটা নিজে বললে বুঝবি আই গেস। হ্যাঁ, এইরকমই। মানে এই মেথড ইউজ করলে কি হবে, ওই মেথড ইউজ করলে কি হবে, ডিফারেন্সেস গুলো আসবে আই গেস। আচ্ছা তাহলে যা যেটুকু পড়াইছে আই হোপ বুঝছস। আচ্ছা, আচ্ছা, আল্লাহ হাফেজ।